নতুন বছর আসতে আর কয়েকদিন মাত্র বাকি। রাতটা হলো 25শে ডিসেম্বরের, অর্থাৎ বড়দিনের রাত। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। ইছাপুর গ্রামের চারিদিক কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। গ্রামের শেষেই রয়েছে নবাবগঞ্জ কবরস্থান। মধ্যরাতে রাতচরা পাখি গাছের ডালে বসে অন্ধকারে কবরস্থানের দিকে একটা বিশেষ নজর দিয়ে তাকিয়ে আছে, যেন সে কারো উপস্থিতির টের পাচ্ছে। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল কবরস্থানের ওপর দিয়ে। গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতাগুলি হাওয়াতে এদিক ওদিক সরে গেল। কবরস্থানের বাদিকে একটি ছোট্ট আকারের কবর, পাথর দিয়ে তৈরি, যেখানে নাম লেখা সাবানা। জন্ম 1980, মৃত্যু 1988। সেই কবরটির সামনেই রাখা একটি কেকের বাক্স। হঠাৎ একটি কালো ছায়া কবরটির ভিতর থেকে বেরিয়ে এলো। ছায়াটি হাওয়াতে দুলছে। অবয়বটি একটি ছোট্ট মেয়ের। বেশ কিছু সময় সে কেকের বাক্সটির দিকে তাকিয়ে রইল, যেন সে এটার অপেক্ষাতেই ছিল। কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে সেই ছোট্ট মেয়েটির অবয়ব লাল রঙের কেকের বাক্সটি নিয়ে কবরস্থানের গভীরে মিলিয়ে গেল। বড়দিনের মধ্যরাতে গভীরে যে এমন একটি অলৌকিক ঘটনা ঘটল, তার একমাত্র সাক্ষী হয়ে রইল সেই রাতচরা পাখিটি। অবয়বটি কবরের নিচে মিলিয়ে যেতেই রাতচরা পাখিটি ডেকে উঠল। সেখানে ছিল আরো একটি কালো ছায়া। কবরস্থানের একটি বড় গাছের পিছনে দাঁড়িয়ে ওই কবরটির দিকেই তাকিয়েছিল, যেন সে এই দৃশ্যটি দেখার প্রত্যাশাতেই অপেক্ষারত। ধীরে ধীরে সেও কবরস্থান থেকে বেরিয়ে বড়দিনের শীতের রাতের অন্ধকারে মিলিয়ে গেল। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে বড়দিনের রাতের ভয়। এই শীতের নিস্তব্ধ রাতে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে আর কেবল জেগে থাকে কিছু অদেখা অনুভূতি, কিছু না বলা কথা, ঠিক তখনই এসে যায় 25শে ডিসেম্বর। এই বিশেষ দিনে আপনাদের জীবনে যেন নেমে আসে শান্তি, মন জুড়ে ভরে ওঠে ভালোবাসা, আর অন্ধকারের মাঝেও জ্বলে ওঠা ছোট্ট ছোট্ট আশার আলো। এই রাতের চিতার রং নীরব জগৎ থেকে আমাদের সকল শ্রোতাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হারিয়ে যাবেন না অন্ধকার ভাবনায়। তাহলে শুরু হচ্ছে লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে বড়দিনের রাতের ভয়। প্রতিবারের মতোই সেবারও গিয়েছিলাম দাদুর বাড়িতে বড়দিনের ছুটিতে। দাদু, দিদা, দুই মামি আর বোন সবাই থাকলেও আমার সব থেকে বেশি ভাব ছিল বড় মামার সাথে। বিয়ে থা করেননি, চাকরি থেকে রিটায়ার করেছে এই বছর দুয়েক হলো। তার জীবনের বিভিন্ন রোমহর্ষক অভিজ্ঞতা তিনি আমাকে শোনান, কারণ সে ছিল ফরেস্টার ডিপার্টমেন্টের অফিসার। জীবনে বহু সময় কাটিয়েছে
অনেক ফরেস্টে, তাই তার অভিজ্ঞতা প্রচুর। বড়দিনের পরের দিন সকালে দেখি মামা বাড়িতে ঢুকেছে। মামার হাত মুখ ধুয়ে খাওয়া শেষ হলে গেলাম তার ঘরে। আয় আয় বস, সকালে খাওয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা মামা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হুম, বলোই না। প্রতি বছর তুমি বড়দিনের রাতে কোথায় যেন একটা যাও, আর তার পরের দিন সকালে ফিরে আসো। মামা কিছু সময় চুপ করে রইল, তারপর সামান্য হেসে বলল, তুই এখানে এলে আমার কাছ থেকে আমার জীবনে ঘটা বিভিন্ন রকম ঘটনা শুনতে চাস। আজকে তোকে একদম অন্যরকম একটা সত্য ঘটনা বলবো। আর তুই এখন বড় হয়েছিস, আজকের ঘটনাটা শুনেই বুঝতে পারবি কতটা মর্মান্তিক। মামা বলা শুরু করলেন। তখন আমার চাকরি থেকে রিটায়ার হতে বছর 3 বাকি। সেবার আমার পোস্টিং হয়েছিল সুন্দরবনের জঙ্গলে। এখানে আগে আমি কোনোদিনও যাইনি। সুন্দর পরিবেশে বেশ ভালো লাগলো আমার। কোয়ার্টারেই আমার থাকার বন্দোবস্ত হলো, যেমন প্রতিবার অন্যান্য জায়গাতে হয়। সেখানে গিয়েই পরিচয় হলো খালেদার সাথে। তার কাজ ছিল আমার জন্য রান্না বান্না করার। বলছি, আমি রান্না করলে কোনো সমস্যা নেই তো? অসুবিধা হবে? কিসের অসুবিধা? আসলে আমি তো অন্য জাতের, তাই জিজ্ঞেস করলাম। আরে ধুর অন্য জাত, যে সৃষ্টি করেছে সেখানে যখন সবার রক্তের রং লাল, তাহলে আবার কিসের আলাদা? আমার নিজেরও একটা বোন আছে, সে তো এখন শ্বশুর বাড়িতেই। তার সাথে আবার কবে দেখা হবে ঠিক জানি না। আজ থেকে তাই তুমি আমার বোন। কথাটা শুনে খালেদার 2 চোখ জলে ভরে উঠল। এগিয়ে এসে আমাকে প্রণাম করলো। এ আহা, কি করছোটা কি? আপনি আমাকে বোন বলেছেন না? বোন দাদাকে প্রণাম করবে না তা কখনো হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। খালেদা এমন সময় ডাক দেয়। শাবানা, এদিকে এসো তো। শাবানা নাম ধরে ডাকতেই পর্দার পেছন থেকে হাসি মুখে বেরিয়ে এলো একটা ফুটফুটে মেয়ে, যেন সাক্ষাৎ একটা ছোট্ট পরী। মেয়েটি এসে মার পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসতে থাকে। যাও, ওনাকে প্রণাম করো। ছোট্ট পরী এগিয়ে আসে আমার দিকে প্রণামের জন্য। না 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 না, একদম নয়। আমি তোমাকে অনেক আশীর্বাদ করি, খুব ভালো থাকো। এখানে এসে যে আমি একটা ছোট ভাগ্নি পাবো জানতাম না। জানলে তাহলে অবশ্যই কিছু নিয়ে আসতাম। আপনি যে ওকে আশীর্বাদ করলেন, এটাই ওর বড় পাওনা। তখনই আমার মনে পড়লো আমার ব্যাগে একটা কেক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা জিনিস আছে, দাঁড়াও। আমি ব্যাগ থেকে সেই কেকটা বার করে ওর হাতে দিলাম। কেকটা দেখে ছোট্ট মেয়েটি মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। কি না আনন্দ তার! কেক, কি দারুণ কি দারুণ! তুমি বুঝি কেক খুব পছন্দ করো? আপনি অজান্তেই ওর ভীষণ পছন্দের জিনিসটা ওকে দিয়ে দিয়েছেন। একেই বলে হয়তো মনের টান। বাহ বাহ, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। একদমই তাই। ওর বাবা শহরে গেলেই ওর জন্য কেক নিয়ে আসতো। প্রায় আমাকেও কেকের কথা বলে, কিন্তু এখানে তো কেক পাওয়া যায় না, তাই ওকে দিতেও পারি না। কেকের জন্য সেই শহরে যেতে হবে। কদিন আগে গ্রামের একতা সংঘের মাঠে মেলা বসেছিল, তখন সেখানে কেক এসেছিল, সেখান থেকেই কিনে দিয়েছিলাম।
এর মধ্যেই আরেকটা জিনিস দেখে ছোট্ট মেয়েটির সুশিক্ষার পরিচয় পেলাম। কেকের প্যাকেট ছিঁড়ে বেশ কিছুটা নিয়ে নিজের মায়ের মুখে তুলে দিল, আর কিছুটা নিয়ে এলো আমাকে দিতে। এতেই মেয়েটা আমার মন জয় করে নিল। এই না 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 মা, তুমিই খাও, তুমি খাও। আচ্ছা বোন, তুমি একটু আগে একটা কথা বললে যে ওর বাবা যখন শহরে যেত তখন ওর জন্য নাকি কেক আনতো, আর এখন এখন বুঝি কোনো কারণে যেতে পারে না তিনি? এই কথাটা শুনেই খালেদার আনন্দে ভরা চোখটা নিমেষের মধ্যেই নেমে এলো এক মেঘ ভাঙা বৃষ্টির জল। আহা, কি হলো কি তোমার চোখে জল? বলি কি, আমি কি এমন কিছু জানতে চাইলাম যেটা জিজ্ঞেস করা একদমই উচিত ছিল না? না না দাদা, সেটা নয়। আসলে আপনি জানতে চাইলেন না ওর বাবা এখন আর শহরে যেতে পারেন কি না। আসলে যে এই পৃথিবীতেই নেই, সে কি করেই বা কোথাও যাবে। ওহো, আমি দুঃখিত, আসলে আমি একদম বুঝতে পারিনি গো। না না দাদা, আপনি তো আর জানতেন না, এতে আপনার দোষ কোথায়? আজ থেকে 1 বছর আগে। 1 বছর আগে? কিন্তু কি হয়েছিল? জঙ্গল থেকে মধু সংগ্রহ করে শহরে নিয়ে বিক্রি করত। আর একটু আগে বললাম না ও শহরে যেত, সেই মধু বিক্রি করতেই শহরে যেত, আর গেলেই মেয়ের জন্য কেক নিয়ে আসতো। কিন্তু সেইবার জঙ্গলে গিয়ে আর ফিরল না। 2 দিন পর বাঘের আধ খাওয়া দেহ পাওয়া গেল। খালেদার জন্য তো বটেই, ওই ছোট্ট মেয়ে সাবানার জন্য বেশি খারাপ লাগছিল। ওইটুকু মেয়ে, কত অল্প বয়সেই মেয়েটা বাবাকে হারালো। যে বয়সে বাবাই থাকে তার সব থেকে বেশি আবদার করার জায়গা, আর আজ সেই জায়গাটাই ওর শূন্য। আমি আবার এগিয়ে গেলাম ছোট্ট সাবানার দিকে। কেক খাওয়া শেষ করেছে, শেষ হবে। সামনেই বড়দিন আসছে, আমি শহর থেকে তোমার জন্য অনেকগুলি কেক নিয়ে আসবো, কেমন? আচ্ছা মামা। সাবানার মুখে মামা ডাকটা সত্যি মনটা ভরিয়ে দিল। খালেদা সকালে এসে আমার কাজে যাওয়ার আগে জল খাওয়ার আর দুপুরের খাবার বানিয়ে দিত। সকালে সাবানা স্কুলে যেত বলে আমার কোয়ার্টারে আসতে পারতো না। সন্ধ্যাবেলাতেই রোজ মায়ের সাথে আসতো কোয়ার্টারে। খালেদাদের বাড়ি ছিল কোয়ার্টার থেকে ওই বেশ খানিকটা দূরের গ্রামের শেষের দিকে। জঙ্গলের পাশ দিয়েই যে কাঁচা রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়েই ওদের বাড়িতে যেতে হতো। আমি বলেছিলাম আমার কাছে এসে পড়তে। কদিন পড়িয়েই দেখলাম সাবানার মাথা ভীষণ পরিষ্কার। যে কোনো কিছুই খুব সহজেই ঠোঁতস্থ করে ফেলতে পারে সে। আচ্ছা খালেদা, তোমার মেয়ের পড়া কিন্তু কোনোভাবেই বন্ধ হতে দেবে না, ওর ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো লড়ে যাচ্ছি। আপনাদের দোয়াতে যদি ওর কিছু হয়। হয় বলছো কি গো? ওর হবেই, মিলিয়ে নিও। একদিন সন্ধ্যাবেলাতে কাজ সেরে সাবানা বাড়িতে ফিরবে, আমি বললাম, আচ্ছা খালেদা, তোমাকে একটা কথা বলি। তোমার যে জঙ্গলের পাশ দিয়ে ওই পথটা দিয়ে বাড়ি ফেরো, সেই পথটা কিন্তু খুব একটা ভালো নয়। তোমরা যে রাতের অন্ধকারে বাড়ি ফেরো, আমার কিন্তু ভীষণ চিন্তা হয়। বরং আমি তোমাদের ওই রাস্তাটা যেখানে শেষ হয়েছে ওই পর্যন্ত কি পৌঁছে দিয়ে আসি? না না দাদা, আপনি সারাদিন অফিসের কাজ সেরে বাড়ি ফেরেন, আবার এতটা হেঁটে যাবেন? ও তো চেনা রাস্তা, এতদিন ধরে যাতায়াত করছি, কোনো সমস্যা হবে না। তাও রাতের অন্ধকারে তোমরা একা একা যাও, আর ওই জায়গাটাতে তেমন আলো নেই। আপনি চিন্তা করবেন না, আল্লাহ তো সাথেই আছে, আর রয়েছে আপনার দোয়া। আর এখন তো বাড়িতে গিয়ে রান্নাও করতে হয় না রোজ, আপনিই আমার আর সাবানার খাবার দিয়ে দিচ্ছেন। ওসব কর্তা ছাড়ো তো, আর দেরি করো না, রাত অনেক বাড়ছে। পরদিন সন্ধ্যার সময় খালেদার সাবানা এলো, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, খালেদা আজকে যেন একটু বেশি রকম চুপচাপ।
খালেদাকে বেশ কয়েকদিন ধরেই দেখছি, কিন্তু হাসি খুশি মেয়েটার মুখটা এমন কালো আর কেমন যেন চুপচাপ রয়েছে। আচ্ছা খালেদা, তুমি এত চুপচাপ কেন আজকে? না না দাদা, কিছু হয়নি তো। খালেদাকে আরো কবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই বলতে চাইলো না। তবে কিছু একটা আছে যে সেটা লুকোচ্ছে, তা পরিষ্কার আমি বুঝতে পারছি। আমি জানি শাবানা খুব বুদ্ধিমতী মেয়ে, তাই ওকেও জিজ্ঞাসা করি। কিন্তু যতই হোক, একটা ছোট্ট মেয়ে তো, বলবে নাই বা কি করে? সে ছোট্ট ছোট্ট মুখে পুরো ঘটনাটা বলেই ফেলে। আগের রাতে এখান থেকে বেরিয়ে জঙ্গলের পাশ দিয়ে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ দুটো লোক জঙ্গলের পাশ থেকে বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ায়। এ কি, আপনারা কারা? আর এমন ভাবে পথের মাঝখানে এসে দাঁড়িয়েছো কেন? তুমি আব্দুলের বউ না? আপনারা কারা? আমরা এই কদিন আগে এসেছি জঙ্গলে মধু সংগ্রহের কাজে। আমরা রাতে এখানে বসে হুকো টানি। কদিন ধরে দেখছিলাম আপনি পথ দিয়ে একা একাই ফেরেন। গ্রামের লোকের থেকে খবর পেলাম তোমার মরদ নাকি মরেছে। এই একা একা ওই মেয়েটাকে নিয়ে থাকো, তাই আমরা ভাবলাম তোমার সাথে থাকলে বেশ ভালোই হবে। তোমারও ভালো আর আমাদেরও ভালো, কি বলো? বাড়িতে মা বোন নেই নাকি? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? যদি সামান্য সম্মান দিতে না পারেন তাহলে কথা বলবেন না। লোক দুটি মায়ের কাছাকাছি এগিয়ে আসে। আর এগোবেন না বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার মা না করছে যখন তোমরা আবার এগিয়ে আসছো কেন? বাহ বাহ, এ আবার রানী লক্ষ্মীবাই নাকি? আমি তখন একটা বড় পাথর তুলে নিয়ে মার হাতে দিই। আর এক পাও এগোলে মাথা ফাটিয়ে দেব। আরে আরে রেগে যাচ্ছ কেন? আমরা তো মজা করছিলাম। এই বলে লোক দুটি আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। সব কথা শুনে আমার মাথাতে আগুন জ্বলে ওঠে। একজন মা তার মেয়েকে নিয়ে তার স্বামী হারানো শোক ভুলে নতুন ভাবে বাঁচার চেষ্টা করছে, কোথায় তারা পাশে থাকবে তা না করে এই সব করছে। আমি তখনই খালেদাকে গিয়ে বলি, তোমার দাদা যত সময় আছে তোমার কোনো চিন্তা নেই। আমার কথা শুনে খালেদা নিজের চোখে জল আটকে রাখতে পারলো না। আজ থেকে আমি তোমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো, কেমন? দাদা, আপনি আবার কষ্ট করে অতটা যাবেন? বোনের পাশে যদি দাঁড়াতেই না পারি তাহলে আর কেমন দাদা? আর কোনো কথা শুনবো না তোমার। খালেদা আর না করলো না, যেন ওই মনে একটা সাহস ও বল পেল। খালেদাকে বলেই রেখেছিলাম আমি ওদের পেছন পেছন থাকবো। খালেদা আর শাবানা আগে আগে, আমি পেছনে পেছনে ছিলাম। অন্ধকারের মধ্য দিয়ে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলেছি। আর কিছুটা যেতেই দুটি কালো ছায়া জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো। কেমন আছো? আমাদের কথা কিন্তু ভাবলে কি? তোমাদের কথা বোন নয় আমি ভাববো। তবে রে, এগিয়ে গিয়ে দুটোর কলার ধরলাম। আপনি আপনি আমরা তো কিছু করিনি। আমরা এমনি এলাম এখানে। যেন কিছু করার কথা নাও ভাবতে পারিস তার বন্দোবস্ত করছি। খালেদা, মেয়েকে নিয়ে বাড়ি যাও, আমি এদের দেখছি। দুটি বদমাশকে সোজা থানাতে নিয়ে গেলাম। দিন সাথে ওরা হেফাজতেই ছিল, আর হাজত থেকে বেরিয়ে ওদের কোনো খোঁজ পাওয়া গেল না। এইভাবেই আরো কয়েকদিন কেটে গেল। আমি খালেদা আর শাবানাকে রোজ রাতে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসতাম। দুটি বদমাইশের কথা
মাথা থেকে একদম বেরিয়ে গেল। দেখতে দেখতে বড়দিনের দরজা এসে কড়া নাড়তে লাগলো। আমি শাবানাকে বলেই রেখেছিলাম বড়দিনের দিন ওকে একটা ভালো কেক খাওয়াবো। ভালো কেকের দোকান ইছাপুরের গ্রামে ছিল না, তাই ঠিক করলাম শহর থেকে একটা ভালো কেক এনে রাখবো। যখন সন্ধ্যাবেলাতে ওরা আসবে তখন ওর হাতে দিয়ে দেব। পরীর মতো চেহারাতে মিষ্টি হাসিটা দেখবার অপেক্ষাতেই রইলাম। সন্ধ্যার অনেকটা পেরিয়ে গেলেও খালেদা আর শাবানা আসছে না দেখে বেশ চিন্তিত হলাম। তবে কি কারোর শরীর খারাপ হলো? বারান্দাতে ওদের কথা চিন্তা করেই পায়চারি করছিলাম। একবার ওদের বাড়ি যাব এটাই ভাবছি, এমন সময় যা দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি যেন ফাঁকা হয়ে গেল। দেখি খালেদার কোলে শাবানার রক্ত মাখা দেহ। কি হয়েছে ওর? কি হয়েছে কি? খালেদার কোল থেকে নিজের কাছে টেনে নিয়ে দেখি ওর শরীরে প্রাণ নেই। কই, নিঃশ্বাস পড়ছে না তো? আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে ছুটলাম হাসপাতালে। তবে শেষ রক্ষার হলো না, ও চলে গেছে না ফেরার দেশে। ওর মাথার বাঁ পাশে ছিল একটা গভীর ক্ষত। দিন দুয়েক পর খালেদা একদম উন্মাদ হয়ে যায়, কিন্তু ও তার আগে বলেছিল যে সেদিন রাতে কি হয়েছিল। আজকে মামা আমার জন্য কেক আনবে বলেছিল, তাড়াতাড়ি চলো না মা। যাচ্ছি তো। আর কত তাড়াতাড়ি যাব বল? এত তারা কিসের সুন্দরী? আমরা যে সেই কখন থেকে অপেক্ষা করছি। এ কি, আপনারা? কি ভেবেছিলি জেলে পাঠিয়ে দিবি আমাদের? ওই লোকটাও ভেবেছে আমরা আর এখানে নেই। হ্যাঁ, কি বলো? আমরা সুযোগের অপেক্ষাতেই ছিলাম, আর আজ সেই সুযোগ। লোক দুটি আমাকে টেনে নিয়ে যেতে থাকে। শাবানা একটা ইট তুলে ছুঁড়ে মারে একটা লোকের মাথাতে। দেবো মেয়ে, আগের দিনও ইট ছুঁড়ে মারলি, আর আজকেও দেখাচ্ছি মজা। এই বলে একটা বড় ইট নিয়ে শাবানার মাথাতে সজোরে মারে। মাথা থেকে গল গল করে রক্ত ঝরতে থাকে, লুটিয়ে পড়ে মাটিতে। লোক দুটো এই দিকে ঘাবড়ে যায় আর পালায় সেখান থেকে। খালেদাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। দিন দুয়েকের মধ্যে এই দুটি শয়তান ধরা পড়ে। আমি শাবানাকে কবরস্থ করি, সাথে সাথেই দিয়ে আসি একটি কেক, যেটা ওর খুব পছন্দের ছিল, কিন্তু খাওয়াটা আর হলো না। এর মাঝেই খবর আসে শয়তান দুটি জেলের মধ্যে হার্ট ফেল করে মারা গিয়েছে। অন্যান্য কয়েদিরা বয়ান দিয়েছিল ওরা নাকি কয়েকদিন ধরেই ভুলভাল বকছিল আর একটা ছোট্ট মেয়েকে দেখছিল। শাবানা আজও জেগে ওঠে বড়দিনের রাতে। আমিও বড়দিনের রাতে কবরস্থানে যাই ওকে কেক দিতে, কারণ জানি ও কেক খেতে খুব ভালোবাসে। খালেদা এখনো ঠিক হতে পারেনি, একা একাই যেন কার সাথে কথা বলে। এখানে চুপ করে বস তো, আমি তো চুল বেঁধে দিচ্ছি। শুধু দুষ্টুমি। মামা কথাটা বলে শেষ করলেন। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। বাস্তব জীবনে এমন কোনো অস্বাভাবিক বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হলে দয়া করে নিজের কোনো ঝুঁকি নেবেন না। সব সময় আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজনে বিশ্বস্ত মুখ ও আইনগত সহায়তা নিন। ভয় নয়, সচেতনতাই হোক আপনাদের সবচেয়ে বড় শক্তি। আরও একটি বছর আমাদের জীবনের শেষ পাতায় লেখা হয়ে গেল। ভুল, শিক্ষা, অভিজ্ঞতার স্মৃতির এই বছরের আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই শেষ মুহূর্ত আপনাদের জীবনের শান্তি ও হাসি নিয়ে আসুক।
নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু। আগামী বছর আপনার জীবনে নিয়ে আসুক সুখ, সুস্বাস্থ্য ও সফলতা আর অগণিত সুন্দর মুহূর্ত। সব দুঃখ, কষ্ট আর অন্ধকারকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলুন নতুন আলোর পথে। 25শে ডিসেম্বরের এই পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের জীবনে আসুক শান্তি, ভালোবাসা ও আনন্দ। আপনার জীবন ভরে উঠুক আশীর্বাদ, হাসি আর সুন্দর মুহূর্তে। মেরি ক্রিসমাস। 25শে ডিসেম্বর বছরের এমন একটা দিন যেদিন সকাল থেকে মনে হয় আজ ঘরে বসে থাকলে পাপ হবে। হালকা শীত, নরম রোদ ও খোলা মাঠ, আর হাতে প্লাস্টিকের থলি ভর্তি বাড়ির রান্না। বাসের জানালার পাশে বসে সবাই দেখে এই বছরটা কোনো কষ্ট ছাড়াই পার করে দিলাম তো। ক্লাসমেট হোক বা অফিস স্টাফ কিংবা পুরনো বন্ধুর দল, এই দিনটাই, এই একটা দিনেই সবাই আবার ছোটবেলায় ফিরে যায়। তবুও হাসির আড়ালে মনের কোণে ঘোরে অনেক কথা, অনেক না বলা গল্প। পিকনিকের সেই দিনের শুরুটা ছিল একদম সাধারণ, কিন্তু শেষটা ততটা সাধারণ ছিল না। তাহলে আজ আসি, নতুন বছরে আপনাদের জন্য থাকছে একটি নতুন বছরের গল্প, যেটা দিয়ে আমরা 2026-এ পা রাখতে চলেছি। সবাই পাশে থাকুন এবং আমাদের গল্পগুলিকে যারা যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।